আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে এই ভিডিওতে অনেক ইন্টারেস্টিং কিছু থাকবে, কিছু স্পেশাল রান্নাবান্না এবং আপনাদেরকে এমন এক জায়গায় আমি নিয়ে যাব। আমি বেড়াতে গিয়েছিলাম, ওখান থেকে আমি একটু শ্যুট করে নিয়ে আসলাম আপনাদের জন্য। দেখলে অনেক ভালো লাগবে, অনেক বেদনা বিদুর একটি জায়গা। এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সবজিওয়ালা এসেছে, নিচে নেমে আসলাম, কিছু সবজি কিনলাম। পুঁই শাক কিনলাম, কচু শাক কিনলাম এবং কিছু লাল শাক কিনলাম। তরকারিগুলা একদম তাজা, সকালবেলা নিয়ে আসছে ক্ষেতের থেকে তুলে। সবজিগুলো কিনলাম। আপনারা আমার ভিডিওটি দেখার আগে প্লিজ ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন, কমেন্ট করে জানাবেন কীরকম ভিডিও দেখতে চান, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহী হব। এখানে আমি আর আমার বড় ছেলে সকালবেলা কুসুম গরম পানি দিয়ে ভিনেগার এবং মধু এবং ভিনেগার দিয়ে, অ্যাপেল সিডার ভিনেগার, অর্গানিক ভিনেগারটা, ওটা দিয়ে কুসুম গরম পানি খালি পেটে খেয়ে নিব। মধুটা অনেক খাঁটি, ভালো। মধুটা দিয়ে ভিনেগার, অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে কুসুম গরম পানি খেয়ে নিব। তো খাওয়ার পরে আমরা নাস্তার জন্য নাস্তা তৈরি করবো। আজকে আমি 3-4 পদের ভর্তা বানাবো এবং সকালবেলা ভাত খেয়ে নেব সবাই। বুয়া এখানে পোশাকগুলি বেছে নিচ্ছে। আজকে ভিডিওটি টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এর মধ্যে অনেক কিছুই আছে দেখার মতো। এটা হলো বরবটি ভর্তা বানাবো, হালকা তেল দিয়ে সিদ্ধ করে নিব। বরবটি ভর্তা, আলু ভর্তা, কচু ভর্তা এবং বাদাম ভর্তা থাকবে আজকের সকালের নাস্তার রেসিপিতে। এখানে একটু ডাল ভুনা করেছি আলু ভর্তা দিয়ে খাওয়ার জন্য। তো সকালবেলা নাস্তা তৈরি করতে করতে আমি পিছনের রুমের বারান্দাটার দরজাটা খুলে এখানে দেখি ছোট ছোট ছেলেরা গোসল করতেছে। আমাদের বাসার পিছনেই ছোট একটু পুকুরের মতো আছে, ওইটা মাটি ভরাট করা হয় না, এই জন্য এখানে বর্ষাকাল আসলে অনেক পানি জমে, 2-3 মাস থাকে পানি। এই পানিতে ছেলেমেয়েরা অনেক আনন্দ ফুর্তি করে, ছোট ছোট ছেলেমেয়েরা গোসল করে, লাফালাফি করে, ভালোই লাগে আমার কাছে, এই জন্য একটু শ্যুট করলাম। এর পাশে আছে পানির মধ্যে অনেকগুলো শাক, হেলেঞ্চা শাক বলে এগুলোকে। এগুলো অনেক মজাদার, শুটকি দিয়ে রান্না করে খেলে অনেক ভাল লাগে, কিন্তু আনা যাবে না কারণ অনেক পানি এখানে। পানির উপরে এগুলি ভাসতেছে, এগুলি মাটিতেও হয়, এখানে পানিতে অনেক বড় বড় লম্বা লম্বা শাকগুলি। সাথে ছোট ছোট কলমি শাকও আছে। তো বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে ভিডিও করলাম, তারপরে বৃষ্টি নেমে গেল। এখন বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, আবার থেমে যায়, রোদ উঠে, আবার বৃষ্টি আসে, এরকম সকালের দিকে বৃষ্টিটা বেশি হয়। তো রান্নার জন্য, সকালের নাস্তার জন্য বুয়া ভর্তাটা বানিয়ে নিল, বাদামের ভর্তা, বরবটি ভর্তা এবং সাথে একটু মরিচ বাটা আছে। আমি আলুগুলো ছিলে নিয়েছি, আলু ভর্তাটা বানাবো কাঁচা মরিচ এবং পেঁয়াজ, সরিষার তেল দিয়ে।
জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। আস্তে আস্তে আমি ব্লগ ভিডিও পাশাপাশি রান্নার ভিডিওগুলো আরও সুন্দর করার চেষ্টা করব, ভালো করার চেষ্টা করব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, চ্যানেলের পাশে থাকবেন। এই যে কচুটা ভালোভাবে তাওয়ায় তেলে নিতে হবে যেন সিদ্ধ হয়ে যায়। অল্প একটু পানি দিয়ে তেলে নেবেন, একটু পুরা পুরা হলে ভর্তাটা ভালো লাগে। ফ্রিজ থেকে আমি কিছু ইলিশ মাছের পিস বের করে নিচ্ছি। এটা কচু ব্লেন্ডার করে ওই দিন ভাজি করেছিলাম, এটা ছেলের এবং আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে, বলতেছে আজকে আবার ভাজি করার জন্য মাছের কাঁটা বেছে ভালোভাবে কাঁটাটা বেছে নিতে হবে সিদ্ধ করে। তারপরে যে কচু সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে ভাজি করব। মাছটা সিদ্ধ করে বেছে এখানে আমরা এবং শসা আমার বড় ছেলে নিয়ে এসেছে, আমি পরিষ্কার করে এগুলি ভিজে রেখে দিব। আমরাটা ভালো লাগে আমাদের কাছে, ডাল দিয়ে আমরা রান্না করি, আর শসাটা এমনিতে ওরা কাঁচা খায়। একটা পোয়া বেছে নিয়েছে, ওটা ফ্রিজে রেখে দিব, আজকে ভাজি করব না। আমাদের সবারই নাস্তা খাওয়া হয়ে গেছে, বড় ছেলে ঘুম থেকে অনেক দেরিতে ওঠে, ও সবার শেষে খেতে বসেছে, ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। দুপুরবেলা রান্না করার জন্য রান্না করে চলে আসলাম। দুপুরে রান্না করে খাওয়া দাওয়ার পরে আমরা যাবো এক জায়গায় ঘুরতে, ওখানে কিছু শ্যুট করে নিয়ে আসলাম, ওগুলো আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে বুটের ডাল রান্না করব মাংস দিয়ে, আমি এটা প্রায় সময় রান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে। আমি বেশি করে বুটের ডাল বাজার থেকে এনে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে ওগুলি ছোটো ছোটো পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন দরকার পড়ে খুলে আমি রান্না করে ফেলি। গরু মাংস, মুরগির মাংস বা এমনিতেও মাংস ছাড়াও রান্না করি, আমার কাছে ভালো লাগে। আপনারা এইভাবে বুটের ডালটা সিদ্ধ করে রেখে দিতে পারেন, যখন প্রয়োজন হবে নামিয়ে রান্না করে ফেলতে পারবেন। বুটের ডালটা ভালো, যাদের অ্যালার্জি সমস্যা আছে মসুর ডালটা না খাওয়াই ভালো। মসুর ডালে অনেক অনেকেরই অ্যালার্জি সমস্যা হয়, তাই বুটের ডালটা এভাবে রান্না করলে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। প্রোটিন সমানই আছে, বুটের ডাল মসুর ডাল দুটা দিয়ে কীরকম। বুটের ডাল মাংস দিয়ে রান্না করলে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লং, এলাচি, দারচিনি, আদা, রসুন সবই দিতে হবে, মাংসের মশলা। এমনিতে মাংস ছাড়া রান্না করলেও সব মশলা দিয়ে রান্না করতে হয়।
মাংসটা ভালোভাবে কষিয়ে ডালটা দিয়ে দিচ্ছি। এবারে অল্প পরিমাণে পানি দিয়ে রান্না করে ফেলবো। আমি এদিকে চুলার একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি বাইম মাছ রান্না করব। বাইম মাছের চামড়াটা চিলিয়ে ফেলে দিয়েছি, চামড়া ছাড়া বাইম মাছটা রান্না করব। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি বাইম মাছ রান্নার জন্য। বাইম মাছে বাটা পেঁয়াজটাই ভালো লাগে, পেঁয়াজ বাটাটা দিয়ে রান্না করবেন। হলুদ, মরিচ এবং অল্প একটু জিরা গুঁড়া দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে, কষিয়ে তারপর অল্প একটু পানি দিতে হবে। হয়ে গেল বাইম মাছ রান্নাটা। এখানে আমি কিছু ছোট দেশি চিংড়ি ভাজি করব। এটা আমার অনেক প্রিয় এবং আমার বড় ছেলে, ছোট ছেলে সবাই খেতে চাই এই চিংড়ি ভাজিটা। এটা দেশি চিংড়ি, দেশি যে কালো রঙের চিংড়িটা, সাদা চিংড়ি না। এই চিংড়িটা এত বড়ই থাকে, এর চেয়ে আর বড় হয় না। ছোট ছোট চিংড়ির মধ্যে ডিম হয়ে যায়। এই চিংড়িটা এই সিজনেই পাওয়া যায় বেশি। চিংড়ি ভাজিটা আমার অনেক প্রিয়, আমার ছেলেদের অনেক প্রিয়। মচমচো করে শুধু হলুদ আর মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে মচমচো করে ভাজি করে আপনারা খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। এই তো দুপুরে রান্না শেষ হয়ে গেল। টেবিলে খাবার দিয়ে দিয়েছি, সবাই নামাজ পড়ে তারপরে একসাথে খেয়ে নিব। খাওয়া দাওয়ার পরে আমরা বের হব।
আমার রুমে আসলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বের হলাম সেই স্মৃতিময় জায়গা দেখার জন্য। আপনাদেরও ভালো লাগবে আশা করি। রেল লাইনের পাশে আমরা দাঁড়িয়েছি, ট্রেন আসবে এখন কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ এক্সপ্রেস। ট্রেন চলে গেল, আমরা রওনা দিলাম। আমরা যেখানে যাব ওই রাস্তা দিয়ে ঢুকে গেলাম। রিক্সা করে আমরা যাচ্ছি। এখানকার রাস্তাটা অনেক খারাপ রাস্তা, রাস্তা একটু ভালো না। ইটের রাস্তা, তারপরে ইট, মাঝে মাঝে ইট ভেঙে ইট উঠে গেছে মাঝে মাঝে কিছু জায়গায়, অনেক ঝাঁকুনি। রাস্তাটা একদমই ভালো না। আমি আসলে কোনো সময় আসি নাই এখানে, আমি জানি না এই রাস্তাটা যে এত খারাপ। রিক্সা দিয়ে অনেক ঝাঁকুনি হচ্ছে রিক্সার মধ্যে। সবসময় শুনতাম যে এখানে ভালো স্মৃতিময় জায়গা আছে। তারপরে মুক্তিযুদ্ধের সময় এখানে অনেক ঘটনা হয়েছিল, কিন্তু কোনো সময় আসি নাই, আজকে প্রথম যাচ্ছি। আপনারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমরা যাচ্ছি রিক্সা দিয়ে। দেখুন রাস্তাটা কিরকম। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা আসলে আজকে যাচ্ছি ভৈরবের পানাউল্লাচর বৌদ্ধভূমিতে। এখানে 1971 সালে পাক হানাদার বাহিনীরা হাজার হাজার লোক ব্রাশ ফায়ার করে একসাথে নিমেষেই সবাইকে মাটিতে লুটিয়ে দিয়েছিল। সবাই যখন অপেক্ষা করছিল, ছোট বড় শিশু যুবক যুবতী বৃদ্ধ সবাই অপেক্ষা করছিল, হাজার হাজার লোক নদী পার হতে নৌকার জন্য অপেক্ষা করছিল। নদী পার হয়ে আরেক গ্রামে ওরা চাচ্ছিল যাওয়ার জন্য, কিন্তু হানাদার বাহিনীরা এত খারাপ ছিল যে ওদেরকে দেখা মাত্রই ব্রাশ ফায়ার করে সবাইকে একসাথে মেরে ফেলেছে এবং এখানেই এদেরকে গণকবর দেওয়া হয়েছিল গর্ত করে। স্থানীয় লোকেরা, ভৈরববাসীরা এখানে ওনাদেরকে, এই শহীদদেরকে গণকবর দিয়ে দিয়েছিল। এই গণকবরটাই এখানে বৌদ্ধভূমি হিসাবে পরিচিত। সবাই এখানে আসে
ঘুরতে আসে, আমিও আজকে আসলাম। এখানে এসে আসলে মনটা এত খারাপ হয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো না। মানুষ এত জানোয়ার কিভাবে যে হয়, এতগুলা লোক, 1 ঘন্টাও লাগে না এদের, এতগুলা লোক এক নিমেষে সবাইকে মেরে মাটিতে ফেলে গিয়েছিল। এদের রক্তে লাল হয়ে গিয়েছিল তখন এই বধ্যভূমি, যে বানাউল্লার চর বধ্যভূমি। আমরা চলে আসলাম। আশা করি আপনাদেরও এই স্মৃতিময় জায়গাটা দেখার ইচ্ছা আছে। যদি ইচ্ছা থাকে তাহলে এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। মনটা যে কীরকম হবে সেটা না আসলে বুঝতে পারবেন না। সবগুলাই এই ভিতরের গণকবর। 1000 উপরে হবে মানুষ একসাথে মৃত্যুবরণ করেছিল এবং এদেরকে এখানে গণকবর দেওয়া হয়েছে। এরা বাঁচার জন্য বিভিন্ন জায়গা থেকে পালিয়ে এখানে এসেছিল নৌকা পার হয়ে ওপারে অন্য একটি গ্রামে যাওয়ার জন্য। এই যে নদী পার হওয়ার জন্য এখানে অপেক্ষা করে দাঁড়িয়েছিল। নদীর ওই পারে ইব্রাহিমপুর গ্রাম বলে এটাকে, ওই গ্রামে ভাবছিল যে চলে যাবে, কিন্তু যেতে পারে নাই। কেউ বাঁচে নাই, সবাই মৃত্যুবরণ করেছে যারা ছিল। হাজার হাজার লোক এই যে নদী দিয়ে পার হওয়ার জন্য দাঁড়িয়েছিল সবাই। আসলে 71-এর স্মৃতি যারা বাস্তবে দেখেছেন তারা বলতে পারবেন যে কীরকম বিভীষিকাময় দিন ছিল সেটা। আমরা অবশ্য তখন দেখি নাই, আমি তখন জন্ম হয়েছি ছোট, আমি এগুলি আসলে দেখি নাই, শুনি সবার মুখে। এইসব স্মৃতিময় জায়গায় গেলে তখন মনটা অন্যরকম হয়ে যায় সবারই। আমার ছোট ছেলে ওখানে গেল, এদিকে মাটি ভরাট করে কিছু গাছ টাছ লাগানো হয়েছে, ছন গাছ, এগুলি ও ছবি তুলবে ওইখানে গিয়ে দাঁড়িয়েছে। ভালোই লাগে খোলামেলা পরিবেশ। আবার কিছু কিছু দোকানপাটও হয়েছে এখানে, চটপটি, ফুচকা, কফি। চটপটি, ফুচকা এগুলি বিক্রি করতেছে, ভালোই লাগে। বিনোদনমূলক জায়গা হয়ে গেছে, সবাই এসে এখানে ঘোরাঘুরি করে এবং বসে কফি খায়, চটপটি খায়, ফুচকা খায়, এগুলি খায়। এখানে 71-এর মুক্তিযোদ্ধাদের ভৈরবের শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা, যারা যারা শহীদ বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের তালিকা এখানে দেওয়া হয়েছে। এটা হলো বধ্যভূমির ভিতরের ভিউটা। আমার ছেলে ভিতরে গিয়ে যে শ্যুট করে নিয়ে আসলো। পুরাটাই কবর, গণকবর। আসলে একটা অন্যরকম অনুভূতি। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা, তখন অনুভূতিটা আরো অন্যরকম লাগছিল। সন্ধ্যাবেলায় গণকবরের পাশে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছি। সবগুলি গণকবর, এখানে গণকবর দেওয়া হয়েছে সবাইকে। এখানে দাঁড়িয়ে সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করেছি, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েছিলাম। এক অন্যরকম অভিজ্ঞতা। আপনারা এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। এবং ভিডিওটি দেখে আপনারা, আশা করি ভিডিওটি ভালোই লাগবে।
তো বাসায় চলে আসলাম। রাত্রেবেলা একটি রেসিপি করব, আপনাদের জন্য শেয়ার করব। এখানে আমি কিছু পোলাওর চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো, এটা ব্লেন্ড করে নিচ্ছি। এটা দিয়ে আমি গরু মাংস রান্না করব। এটাকে গরু মাংসের পিঠালি বলে, ময়মনসিংহ জামালপুর অঞ্চলের এই রান্নাটা খুবই প্রসিদ্ধ। এখানে আমি কিছু গরু মাংস লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আগে। এখন মাংসের সব মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন, লং, এলাচি সব মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে আগে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। এটা অবশ্য বেশি পানি দিয়ে রান্না করা যায় না, কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। সেই জন্য আগে একটু লবণ দিয়ে যদি সিদ্ধ করে নেন তাহলে বেশি পানি দিতে হবে না। একটু পরপর নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে পোলাওর চালের যে গুঁড়িটা হয়েছে, ব্লেন্ড করেছিলাম, এটা দিয়ে দিব। ভালোভাবে কষানোর পরে একটু ঝাল ঝাল করতে হবে, মরিচটা বাড়িয়ে দিতে হবে এবং কাঁচা মরিচ দিতে হবে। এটা ঝাল হলে ভাল লাগে। যে আমি চাউলের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করা গুঁড়িটা। চাউলের গুঁড়িটা দিয়ে ঘন ঘন নাড়তে হবে যেন নিচে পুরা লেগে না যায়। তারপর অল্প একটু পানি দিয়ে দিবেন যেন চাউলের গুঁড়িটা সিদ্ধ হয়, তা নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে। অনবরত নাড়তে হবে। এখন অল্প একটু পানি দিয়ে দিব। এখন নাড়তে হবে ভালোভাবে, নেড়ে নেড়ে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। রেসিপিটা অনেক মজা, আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। জামালপুর অঞ্চলের প্রসিদ্ধ রান্না এটা। একটু ঝাল দিলেই ভালো হয় এই রান্নাটায়। চাউলের রুটি, আটার রুটি এবং ভাত দিয়ে খাওয়া যায়। রুটি দিয়ে সবচেয়ে ভালো লাগে বেশি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে। না নাড়লে নিচে পোড়া লেগে যাবে, তাহলে আর মজা লাগবে না। এই তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে থাকবে আর অনেক ইন্টারেস্টিং অনেক ভিডিও। আপনারা আমার পরবর্তী ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।